শনি ও মঙ্গলের মঙ্গলই হবে বোধহয়। যোগাযোগ হলে তেলেনাপোতা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন। অর্থাৎ কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর যদি হঠাৎ দুদিনের জন্য ছুটি পাওয়া যায়, আর যদি কেউ এসে ফুসলানি দেয় যে কোনো এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনও তাদের জলজীবনের প্রথম বর্ষিতে হৃদয়বিদ্ধ করবার জন্য উদ্গ্রীব হয়ে আছে, আর জীবনে কখনো কয়েকটা পুঁটি ছাড়া অন্য কিছু জল থেকে টেনে তোলার সৌভাগ্য যদি আপনার না হয়ে থাকে, তাহলে হঠাৎ একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন। তেলেনাপোতা আবিষ্কার করতে হলে একদিন বিকেলবেলার পড়ন্ত রোদে জিনিসে মানুষে ঠাসাঠাসি একটি বাসে গিয়ে আপনাকে উঠতে হবে। তারপর রাস্তায় ঝাঁকানির সঙ্গে মানুষের গুঁতো খেতে খেতে ভাদ্রের গরমে ঘামে ধুলোয় চটচটে শরীর নিয়ে ঘন্টা দুয়েক বাদে রাস্তার মাঝখানে নেমে পড়তে হবে আচমকা, মানে হঠাৎ। সামনে নিচু একটা জলার মতো জায়গার উপর দিয়ে ঘড়ঘড় শব্দে বাসটা চলে গিয়ে ওধারে পথের বাঁকে অদৃশ্য হবার পর দেখবেন সূর্য এখনও না ডুবলেও চারিদিকে ঘন জঙ্গলে অন্ধকার হয়ে এসেছে। কোনো দিকে চেয়ে জনমানব দেখতে পাবেন না। মনে হবে পাখিরাও যেন সভয়ে সে জায়গা পরিত্যাগ করে চলে গিয়েছে। একটা স্যাঁতস্যাঁতে ভিজে ভাবসা আবহাওয়া টের পাবেন। মনে হবে নিচের জলা থেকে একটা কুড় কুণ্ডলিত জলীয় অভিশাপ ধীরে ধীরে অদৃশ্য ফনা তুলে উঠে আসছে। বিষয়টা বুঝিয়ে বলি, দেখ। তেলেনাপোতা আবিষ্কার করতে হলে কখন যেতে হবে? না, বিকেলবেলায়। তার মানে রাতের অ্যাটমসফিয়ারটা প্রয়োজন, দিনের অ্যাটমসফিয়ার নয়। সামনে নিচু একটা জলার মতো জায়গার উপর দিয়ে ঘড়ঘড় শব্দে বাসটা চলে গিয়ে ওধারে পথের বাঁকে অদৃশ্য হবার পর দেখবেন সূর্য এখনও না ডুবলেও চারিদিকে ঘন জঙ্গলে অন্ধকার হয়ে এসেছে। কোনো দিকে চেয়ে জনমানব দেখতে পাবেন না। মনে হবে পাখিরাও যেন সভয়ে সে জায়গা পরিত্যাগ করে চলে গিয়েছে। একটা স্যাঁতস্যাঁতে ভিজে ভাবসা আবহাওয়া টের পাবেন। মনে হবে নিচের জলা থেকে একটা কুণ্ডলিত জলীয় অভিশাপ ধীরে ধীরে অদৃশ্য ফনা তুলে উঠে আসছে। মানেটা কি? এমন একটা জায়গা দিয়ে যাওয়া যেখানে জলার মতো জায়গার উপর দিয়ে, মানে জলাশয়, ঘড়ঘড় শব্দে বাসটা চলে গেল, এ পর্যন্ত ঠিক ছিল। এবার নামতে হবে, অন্ধকার হয়ে এসছে, চারিদিকে কোনো মানুষ নেই, পাখিরাও সবয়ে যে জায়গায় ত্যাগ করে চলে যাচ্ছে, তো যে কেউ ভয় পাবে। কোনো স্যাঁতস্যাঁতে ভিজে ভাবসা আবহাওয়া টের পাবেন। আর মনে হবে কি জলা থেকে একটা কুণ্ডলিত জলীয় অভিশাপ, মানে গোটানো ধীরে ধীরে অদৃশ্য ফনা তুলে উঠে আসছে। কি উঠে আসছে? একটা গন্ধ। আর সেটা কি? জলীয় অভিশাপের মতো। কুণ্ডলিত মানে গোটানো, মানে একটা ভাবসার নোংরা গন্ধ। সেই গন্ধটা বর্ণনা দিচ্ছে, দেখ কীভাবে। মশা তো আমাদের সবাইকে কামড়ায়। এই গল্পে দেখবি এক এক জায়গায় কিভাবে বলবে মশা আসছে, মশা কামড়াচ্ছে, এই হচ্ছে মোদ্দা কথা। সেটাকে দুটো তিনটে লাইনে কত সুন্দরভাবে বলা যায়, এই গল্পটা পড়লে আজকে জানতে পারবি। বড় রাস্তা থেকে নেমে সেই ভিজে জলার কাছে গিয়েই দাঁড়াতে হবে আপনাকে। সামনে ঘন জঙ্গলের ভিতর দিয়ে মনে হবে একটা কাদা জলের নালাকে যেন কেটে রেখেছে। নালা মানে জলাশয়। সে নালার মতো রেখাও কিছু দূরে গিয়ে দুধারে বাঁশঝাড় আর বড় বড় ঝাঁকড়া গাছের মধ্যে হারিয়ে গিয়েছে। তাহলে এই নালাটা কেন? কৌতূহল। তেলেনাপোতা আবিষ্কারের জন্য আরও দুজন বন্ধু ও সঙ্গী আপনার সঙ্গে থাকা উচিত। তারা হয়তো আপনার মতো ঠিক মৎস্যলুব্ধ নয়, তবু এ অভিযানে তারা এসেছে কে জানে আর কোনো অভিসন্ধিতে। অভিসন্ধি মানে গোপন অভিপ্রায়। তিনজনে মিলে তারপর সামনে নালার দিকে উৎসুকভাবে চেয়ে থাকবে। মাঝে মাঝে পা ঠুকে মশাদের ঘনিষ্ঠতায় বাধা দেবার চেষ্টা করবেন এবং সপ্রশ্ন দৃষ্টিতে ওর মুখের দিকে চাইবেন। উৎসুকভাবে মানে আগ্রহের সঙ্গে। তিনজনে মিলে তারপর সামনে নালার দিকে আগ্রহের সঙ্গে চেয়ে থাকবেন। মাঝে মাঝে পা ঠুকে মশাদের ঘনিষ্ঠতায় বাধা দেবার চেষ্টা করবেন এবং সপ্রশ্ন দৃষ্টিতে, মানে প্রশ্নের সঙ্গে বর্তমান সপ্রশ্ন, ওর মুখের দিকে চাইবেন। দাগা ওই লাইনটা। মানে এবার কি হবে? খানিক বাদে পরস্পরের মুখও আর ঘনায়মান অন্ধকারে ভালো করে দেখা যাবে না, মানে আরও অন্ধকার ঘনিয়ে আসছে। মশাদের ঐক্যতান আরও তীক্ষ্ণ হয়ে উঠবে। আবার বড় রাস্তায় উঠে ফিরতি কোনো বাসের চেষ্টা করবেন কিনা যখন ভাবছেন, তখন হঠাৎ সেই কাদা জলের নালা যেখানে জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছে, সেখান থেকে অপরূপ একটি শ্রুতি বিস্ময়কর, মানে বিস্ময় জাগানো
আওয়াজ পাবেন। মনে হবে বোবা জঙ্গল থেকে কে যেন অমানুষিক এক কান্না নিংড়ে নিংড়ে বার করছে। কিসের আওয়াজ? এই আওয়াজ তাহলে কিসের আওয়াজ? নিশ্চয়ই গরুর আওয়াজ না, গরুর গাড়ির আওয়াজটা অন্যরকম, এই আওয়াজটা না। সে শব্দে আপনারা কিন্তু প্রতীক্ষায় চঞ্চল হয়ে উঠবেন, প্রতীক্ষাও আপনাদের ব্যর্থ হবে না। আবছা অন্ধকারে প্রথমে একটা ক্ষীণ আলো দুলতে দেখা যাবে। তাহলে এই আলো কিসের আলো? ও তারপর একটা গরুর গাড়ি জঙ্গলের ভেতর থেকে নালা দিয়ে ধীর মন্থর দোদুল্যমান গতিতে বেরিয়ে আসবে। তাহলে কখনো শুনেছো যে গরুর গাড়ির আওয়াজ এরকম হয়? যেমন গাড়িটি তেমনই গরুগুলি। আরও বিস্ময়। কেন একথা বলল? মনে হবে পাতালের কোনো বামনের দেশ থেকে গরুর গাড়ির এই ক্ষুদ্র সংক্ষিপ্ত সংস্করণটি বেরিয়ে এসেছে। ক্ষুদ্র সংক্ষিপ্ত সংস্করণটি বেরিয়ে এসেছে। এত ছোট, তাহলে ওখানে তিনজন হবে কি করে? বামন বলছো তো কথাটা। বৃথা বাক্য ব্যয় না করে সেই গরুর গাড়ির ছইয়ের ভিতর তিনজনে কোনো রকমে প্রবেশ করবেন ও তিন জোড়া হাত ও পা এবং তিনটি মাথা নিয়ে স্বল্পতম স্থানে সর্বাধিক বস্তু কিভাবে সংস্থাপিত করা যায় সে সমস্যার মীমাংসা করবেন। যে এর মধ্যে কিভাবে তিনজন কোনো মতে এটে সেটে থাকা যায়। গরুর গাড়িটি তারপর যে পথে এসেছিল সেই পথে অথবা নালায় ফিরে চলতে শুরু করবে। বিস্মিত হয়ে দেখবেন, এইবার বিস্মিত হয়ে গল্পকথকরা কী কী দেখবে সেটাই বলছি, যে আপনি যদি যান আপনিও দেখতে পাবেন। ঘন অন্ধকার অরণ্য যেন সংকীর্ণ একটি সুড়ঙ্গের মতো পথ সামনে একটু একটু করে উন্মোচন করে দিচ্ছে। মানে বেশিটুকু দেখা যাচ্ছে না, এতটা অন্ধকার, একটু একটু দেখা যাচ্ছে, একটু একটু যাওয়া যাচ্ছে। প্রতি মুহূর্তে মনে হবে কালো অন্ধকারের দেয়াল বুঝি অভেদ্য, মানে ভেদ করা যায় না। কিন্তু তবু গরুর গাড়িটি অবিচলিত ধীর মন্থর গতিতে এগিয়ে যাবে, পায়ে পায়ে পথ যেন ছড়িয়ে ছড়িয়ে। কিছুক্ষণ হাত পা ও মাথার যথোচিত সংস্থান বিপর্যস্ত হবার সম্ভাবনায় বেশি একটু অস্বস্তি বোধ করবেন, যে হাত পা মাথা যেখানে সেখানে ঠিক রাখা যাচ্ছে না। বন্ধুদের সঙ্গে ক্ষণে ক্ষণে অনিচ্ছাকৃত সংঘর্ষ বাঁধবে, মানে ঠোকাঠুকি বাঁধবে। তারপর ধীরে ধীরে বুঝতে পারবেন চারিধারের গাঢ় অন্ধকার চেতনার শেষ অন্তরীপটিও নিমজ্জিত হয়ে গিয়েছে। মানে আশেপাশে কোনো চেতন বস্তুই নেই, মানে কেউ নেই, পশু পাখি কেউ নেই। মনে হবে পরিচিত পৃথিবীকে দূরে কোথাও ফেলে এসেছেন। অনুভূতিহীন কুয়াশাময় এক জগৎ, অনুভূতিহীন কুয়াশাময় এক জগৎ শুধু আপনার চারিধারে, মানে শুধু কুয়াশাময় এক জগৎ, সময় সেখানে স্তব্ধ, স্রোতহীন। দেখাও এই লাইনটা দিয়েও প্রশ্ন আসে। মানে সময়ও মনে হচ্ছে আর কাটছে না, এমন একটা পথ। সময় স্তব্ধ, সুতরাং এই আচ্ছন্নতা কতক্ষণ ধরে যে থাকবে বুঝতে পারবেন না। হঠাৎ এক সময় কি হলো, উৎকট এক বাদ্য ঝঞ্ঝনায় জেগে উঠে দেখবেন ছইয়ের ভিতর দিয়ে, ছই কি, যে গরুর গাড়িতে যাচ্ছে সেই গরুর গাড়ি যে শেল্টারটা দেওয়া, যে যার নিচে বসে আর কি, ছাউনি, সেইটা ভেতর দিয়ে আকাশে তারা দেখা যাচ্ছে এবং গাড়ির গাড়োয়ান থেকে থেকে সোৎসাহে মানে উৎসাহের সঙ্গে একটি ক্যানেস্তারা বাজাচ্ছে। ক্যানেস্তারা কি? টিনের তৈরি বড় পাত্র বিশেষ। কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞাসা করলে গাড়োয়ান নিতান্ত নির্বিকারভাবে আপনাকে জানাবে, এগে ওই শালার বাঁক খেদাতে। ব্যাপারটা ভালো করে হৃদয়ঙ্গম করার পর মাত্র ক্যানেস্তারা নিনাদে বাগ্র বিতরণ সম্ভব কিনা কম্পিত কণ্ঠে প্রশ্ন আপনি উত্থাপন করবার আগেই গাড়োয়ান আপনাকে আশ্বস্ত করবার জন্য জানাবে যে বাঘ মানে চিতাবাঘ মাত্র, এবং নিতান্ত ক্ষুধার্ত না হলে এই ক্যানেস্তারা নিনাদি তাকে তফাৎ রাখবার পক্ষে যথেষ্ট। মানে শুধু ক্যানেস্তারার আওয়াজই যথেষ্ট তাকে দূরে রাখবার জন্য। মহানগরী থেকে মাত্র 30 মাইল দূরে ব্যাঘ্র সংকুল এরকম স্থানের অস্তিত্ব কী করে সম্ভব? আপনি যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণে গরুর গাড়ি বিশাল একটা মাঠ পার হয়ে যাবে। আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ বোধহয় উঠে এসেছে। মানে আস্তে আস্তে, মানে ক্ষয়িত চাঁদ, মানে পূর্ণ চাঁদ নয়, তারই স্তিমিত আলোয় আবছা বিশাল মৌন সব প্রহরী গাড়ির দুপাশ দিয়ে ধীরে ধীরে সরে যাবে। প্রাচীন অট্টালিকার যেসব ধ্বংসাবশেষ রয়ে গেছে, কোথাও একটা থাম, কোথাও একটা দেউড়ির খিলান, কোথাও কোনো মন্দিরের ভগ্নাংশ,
মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে। তাহলে কি সেই অনেক দিন আগের বিষয় তো, তাই কোথাও একটা পিলার আছে, কোথাও কোনো ঢালাই আছে, ঢালাইয়ের খিলান আছে, মন্দিরের ভগ্ন অংশ আছে, মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় তারা সব দাঁড়িয়ে আছে। ওই অবস্থায় যতখানি সম্ভব মাথা তুলে বসে কেমন একটা শিহরণ সারা শরীরে অনুভব করবেন। জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুজ্জটিকাচ্ছন্ন স্মৃতিলোকে এসে পড়েছেন বলে ধারণা হবে। জীবন্ত পৃথিবী ছাড়িয়ে মনে হবে অতীতে কোনো কুজ্জটিকাচ্ছন্ন মানে কুয়াশা দ্বারা আচ্ছন্ন স্মৃতিময় জগতে এসে পৌঁছেছেন বলে আপনার ধারণা হবে। রাত তখন কত আপনি জানেন না, কিন্তু মনে হবে এখানে রাত যেন কখনো ফুরোয় না। নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতায় সব কিছু নিমগ্ন হয়ে আছে। এখানে রাত কাটে কী করে? এখানে রাত কাটা কী করে সম্ভব? জাদুঘরের নানা প্রাণী দেহ আরকের মধ্যে যেমন থাকে, জাদুঘরের নানা প্রাণী আরকের মধ্যে যেমন থাকে, ঠিক তেমনভাবে কি এখানে বাস করা হয়? 2-3 বার মোড় ঘুরে, মানে কোন রাস্তা দিয়ে তারা এবার যাচ্ছে ভেবে দেখ। 2-3 বার মোড় ঘুরে গরুর গাড়ি এবার এক জায়গায় এসে থামবে। এবার ভাবো ওই গাড়িতে যারা আছে তারা এবার কোন পরিস্থিতিতে এসে দাঁড়ালো। হাত পাগুলো নানা স্থান থেকে কোনো রকমে কুড়িয়ে সংগ্রহ করে কাঠের পুতুলের মতো আড়ষ্টভাবে আপনারা একে একে নামবেন। একটা কটু গন্ধ অনেকক্ষণ ধরেই আপনাদের অভ্যর্থনা করছে। বুঝতে পারবেন সেটা পুকুরের পানা পচা গন্ধ। অর্ধস্ফুট চাঁদের আলোয় তেমনই একটি নাতি ক্ষুদ্র পুকুর সামনেই চোখে পড়বে। তারই পাশে বেশ বিশালায়তন একটি জীর্ণ অট্টালিকা, ভাঙা ছাদ, ধসে পড়া দেওয়াল ও চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানালা নিয়ে নবোদিত চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রাকারের মতো দাঁড়িয়ে আছে। কি বর্ণনা! অসম। বলছে বিশালায়তন একটা জীর্ণ অট্টালিকা, ভাঙা ছাদ, চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানালা। আমার যে চোখের জায়গা, সেই কোটরে যদি চোখ না থাকে দেখতে কেমন লাগবে? তেমন জানালা আছে, পাল্লা নেই। বুঝে থাকো সেই জানালা কেমন জানালা? ধসে পড়া দেওয়াল আর নবোদিত এই সদ্য চাঁদ উঠেছে তার বিরুদ্ধে দুর্গ প্রকারের মতো দাঁড়িয়ে রয়েছে, যেন দুর্গের ন্যায় দাঁড়িয়ে আছে। এই ধ্বংসাবশেরই একটি অপেক্ষাকৃত বাসযোগ্য ঘরে আপনাদের থাকার ব্যবস্থা করে নিতে হবে। কোথা থেকে গাড়োয়ান একটা ভাঙা লণ্ঠন নিয়ে এসে ঘরে বসিয়ে দেবে, সেই সঙ্গে এক এক কলসি জল। ঘরে ঢুকে বুঝতে পারবেন বহু যুগ পরে মনুষ্য জাতির প্রতিনিধি হিসাবে আপনারাই সেখানে প্রথম পদার্পণ করেছেন। মানে বুঝতে পারছো? বহু যুগ পর কোনো মনুষ্য জাতি আসলো আর কি। ঘরের ঝুল, জঞ্জাল ও ধুলো হয়তো কেউ আগে কখনো পরিষ্কার করার ব্যর্থ চেষ্টা করে গিয়েছে। ব্যর্থ চেষ্টা করে কোনো লাভ নেই। ঘরের অধিষ্ঠাত্রী আত্মা যে তাতে ক্ষুব্ধ। ঘরের অধিষ্ঠাত্রী আত্মা কি তাতে ক্ষুব্ধ। একটা অস্পষ্ট ভাবসা গন্ধে তার প্রমাণ পাবেন। একটা অস্পষ্ট ভাবসা গন্ধ। সামান্য চলাফেরায় ছাদ ও দেয়াল থেকে জীর্ণ পলেস্তারা সেই রুষ্ট আত্মার অভিশাপের মতো থেকে থেকে আপনাদের ওপর বর্ষিত হবে। মানে সামান্য চলাফেরায় ছাদ ও দেওয়াল থেকে জীর্ণ প্লাস্টার কষে কষে পড়বে, খসে খসে প্লাস্টার পড়বে। তার বর্ণনা করছে, তোমরা দেখো রুষ্ট আত্মা, মানে যেন রেগে আছে কোনো আত্মা, সে অভিশাপের মতো ঝরে পড়ছে। ওরে বাবা, একটু কল্পনা করে নাও তোমরা ওই জায়গায়, তাহলেই বুঝতে পারবে সিচুয়েশানটা কী হতে পারে। 2-3টি চামচিকা ঘরের অধিকারে নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিবাদ করবে। তেলেনাপোতা আবিষ্কারের জন্য আপনারা দুজন বন্ধুর, একজন পানরসিক ও অপরজন নিদ্রাবিলাসী কুম্ভকর্ণের দোসর হওয়া দরকার। চামচিকা কেন ঘরের অধিকার নিয়ে বিবাদ করবে? এ বিষয়টা একটু বুঝে নাও। চামচিকারা তো ওখানে থাকতো, এবার মানুষ থাকায় তাদের অসুবিধা হচ্ছে, তাই বলছে তারা কিন্তু অধিকার নিয়ে বিবাদ করবে। আর একদম গল্পের প্রথমে বলা হয়েছিল, মনে করে দেখো, তার সঙ্গীরা কি জানি কোনো গোপন অভিপ্রায় আছে। এবার বুঝতে পারছো অভিপ্রায়টা কি? বোঝা যাচ্ছে এবার? দেখে নাও। একজন পান রসিক, মানে তিনি মদ প্রচুর পরিমাণে খান আর কি। আর একজন কুম্ভকর্ণের দোসর, মানে তিনি ঘুমোতে গেছেন ওখানে, শহরের ব্যস্ততা থেকে উনি ঘুমোতে গেছেন, ছুটি কাটাতে গেছেন। ঘরে পৌঁছেই মেঝের ওপরে কোনো রকমের শতরঞ্চির আবরণ পড়তে না পড়তেই একজন তার ওপর নিজেকে বিস্তৃত করে নাসিকাধ্বনি করতে শুরু করলেন, নাক ডাকলেন।
অপরজন পান পাত্রে নিজেকে নিমজ্জিত করে দেবেন, মানে একজন নেশা করবেন, আরেকদিন যিনি ঘুমোতে ভালোবাসেন তিনি ঘুমোবেন। রাত বাড়বে, তার মানে একা গল্পকথক। কি হবে এই মানুষটার? এই মানুষটা কি কি দেখবে? তোমরা নিজেরাই দেখে নাও। ভাঙা লণ্ঠনের কাচের চিমনি ক্রমশ গাঢ়ভাবে কালিমা লিপ্ত হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাবে। এই যে ঝড় আসলো, ঝড়ে তো মানে যত ফ্ল্যাট, বড় ফ্ল্যাটের মানুষই হোক না কেন, এসি, গিজার, ওয়াশিং মেশিন যাই থাকুক, হাতে কিন্তু আমাদের লণ্ঠন ধরিয়ে দিয়েছে এই ঝড়। তার মানে ওই লণ্ঠন, চিমনি জাতীয় যা কিছু, হেরিকেন, এইসবে দেখবে তোমরা অনেকক্ষণ ধরে চলতে থাকলে কি হয়, কাজটা কালিমা লিপ্ত হয়ে যায়। তারপর আবার ঠান্ডা করে কালিটা মুছে রাখলে আবার অনেকক্ষণ চলে। তাই বলছে রাত বাড়বে, ভাঙা লণ্ঠনের কাচের চিমনি ক্রমশ গাঢ়ভাবে কালিমা লিপ্ত হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাবে। এমনি কারেন্ট নেই, একটাই লণ্ঠন, সেই লণ্ঠনের আলো আর বাইরে আসছে না। তার মানে চারিদিকে শুধু অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। আর দুজন বন্ধু, দুজনই তো, একজন নেশা করে ঘুমোচ্ছে আর একজন এমনিই ঘুমোচ্ছে। মানুষ একজন। এরপর কি হবে কে জানে, আমরা জানি না। কোনো রহস্যময় বেতার সংকেতে খবর পেয়ে সে অঞ্চলের সমস্ত সমর্থ সাবালক মশা নবাগতদের অভিনন্দন জানাবে ও তাদের সঙ্গে শোণিত সম্বন্ধ স্থাপন করতে আসবে। কি অসাধারণ লাইন! আমি এই রকম করে মশাদেরকে নিয়ে ভাবতে দেখিনি। বাংলা সাহিত্যের এক নজির তিনি গড়েছেন। জানো তো, মশা রক্ত, তোমরা জানো রক্তের উপাদান, কাউকে মশা প্রচুর কামড়ায়, কাউকে কম কামড়ায়। যারা নেশা করে তাদেরকে মশা বেশি কামড়ায়। কেন? তারা একটা গন্ধ পায়, সে গন্ধে ছুটে আসে। তাই বলছে কোনো রহস্যময় বেতার সংকেতে, সেগুলো তো আমরা জানি না, খবর পেয়ে সে অঞ্চলের সমস্ত সমর্থ সাবালক মশা নবাগতদের অভিনন্দন জানাবে ও তাদের সঙ্গে শোণিত সম্বন্ধ স্থাপন করতে আসবে। শোণিত সম্বন্ধ মানে কামড়ে দেবে একেবারে, সব রক্ত খেয়ে নেওয়ার একটা চেষ্টা। আপনি বিচক্ষণ হলে, আপনি যদি বিচক্ষণ হন, দেওয়ালে ও গায়ে বসবার বিশিষ্ট ভঙ্গি দেখে বুঝবেন তারা মশাদের মধ্যে সবচেয়ে বড় কুলীন, আরে কুলীন জাত, ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন অ্যানোফিলিস। আপনার দুই বন্ধু তখন দুই কারণে অচেতন। ধীরে ধীরে তাই শয্যা পরিত্যাগ করে উঠে দাঁড়াবেন। তারপর গুমোট গরম থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য টর্চটি হাতে নিয়ে ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে উপরের ছাদে উঠবার চেষ্টা করবেন। তো শয্যা পরিত্যাগ করে উঠে দাঁড়াবেন, তারপর গুমোট গরম থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য টর্চটি হাতে নিয়ে ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে উপরের ছাদে উঠবার চেষ্টা করবেন। প্রতি মুহূর্তে কোথাও ইট বা টালি খসে পড়ে ভূপতিত হওয়ার বিপদ আপনাকে নিরস্ত করবার চেষ্টা করবে। তবু কোনো দুর্বার আকর্ষণে সমস্ত অগ্রাহ্য করে আপনি উপরে না উঠে পারবেন না। তার মানে কি? শয্যা পরিত্যাগ করে উঠে দাঁড়াবেন, তারপর গুমোট গরম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য টর্চটি হাতে নিয়ে ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে ওপরে আপনাকে উঠতেই হবে। কেন? এক দুর্নিবার আকর্ষণ। কি আছে তাহলে ছাদে? নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। প্রতি মুহূর্তে কোথাও ইট বা টালি খসে পড়ে ভূপতিত হওয়ার কত রিস্ক! বিপদ আপনাকে নিরস্ত করবার চেষ্টা করবে, তবু দুর্নিবার আকর্ষণ, উঠতেই হবে। ছাদে গিয়ে দেখবেন অধিকাংশ জায়গাতে আলিশা ভেঙে ধূলিসাৎ হয়েছে। আলিশা অট্টালিকার ছাদের শেষ প্রান্ত। ফাটলে ফাটলে অরণ্যের পঞ্চম বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে ভেতর থেকে এই অট্টালিকা ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে। পঞ্চম বাহিনী মানে গুপ্তচর। কি দেখেছো? ছাদে বটগাছ হয়, ওই বটগাছের যদি গোড়াটা মুড়িয়ে তুমি ফেলে না দাও, ওই বটগাছ আস্তে আস্তে শিকড় গিয়ে কিন্তু পুরো পাঁচিল ফাটিয়ে দেবে। আমাদের এখানে এমন একটা বিল্ডিং আছে যেখানে কেউ কেউ থাকে না, ওই বিল্ডিংয়ে বটগাছ পুরো বিল্ডিংটাকে দুটো পার্ট করে মাঝখানে বিশাল বটগাছ হয়ে গেছে। তাই বলছে পঞ্চম বাহিনী মানে ওই যে অট্টালিকায়, ভাঙা অট্টালিকায় তারা উঠেছে, সেখানে কিন্তু বটগাছের, সে ভগ্নপ্রায় অবস্থাতে বটগাছের বিশেষ অবদান আছে। অট্টালিকা ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে। তবু কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় সমস্ত কেমন অপরূপ মোহময় মনে হবে। মনে হবে খানিকক্ষণ চেয়ে থাকলে এই মৃত্যু সুষুপ্তি মগ্ন মায়াপুরীর কোনো গোপন প্রকোষ্ঠে বন্দিনী রাজকুমারী সোনার কাঠি রূপোর কাঠি পাশে নিয়ে যুগান্তের গাঢ় তন্দ্রায় অচেতন, তা যেন আপনি টের পাবেন। এ লাইনটা দাগাও। বলছে মনে হবে খানিকটা চেয়ে থাকলে এই মৃত্যু সুষুপ্তি মগ্ন, চারিদিকে মায়াপুরী, শুধু মৃত্যু,
তার গোপন কোনো প্রকোষ্ঠে বন্দিনী রাজকুমারী সোনার কাঠি আর রূপার কাঠি নিয়ে বসে আছে। এ সোনার কাঠি রূপার কাঠির স্পর্শে যেন আমূল পরিবর্তন করে দেবেন। সেই মুহূর্তেই অদূরে সংকীর্ণ রাস্তার ওপরে একটি ভগ্নস্তূপ বলে, তাহলে তাহলে কেউ একজন আছে ওই গোপন প্রকোষ্ঠে। কে আছে? একটি ভগ্নস্তূপ বলে যা মনে হয়েছিল তারই একটি জানলায় একটি আলোর ক্ষীণ রেখা আপনার চোখে পড়বে। সেই আলোর রেখা আড়াল করে একটি রহস্যময় ছায়ামূর্তি সেখানে এসে দাঁড়াবে। গভীর নিশীথ রাত্রে কে যেন এই বাতায়নবর্তিনী, গভীর রাতে কে এই বাতায়নবর্তিনী জানলার কাছে, কে? কেন যে তার চোখে ঘুম নেই? আপনি ভাববার চেষ্টা করবেন, কিন্তু কিছুই বুঝতে পারবেন না। খানিক বাদে মনে হবে সবই বুঝি আপনার চোখের ভ্রম, সবই আপনার চোখের ভুল বলে হবে, মনে হবে না না ওখানে কেউ নেই, আর রাজকুমারী তো দূরস্থ। বাতায়ন থেকে সে ছায়া সরে গিয়েছে, আলোর ক্ষীণ রেখা গিয়েছে মুছে। মনে হবে এই ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে একটি স্বপ্নের বুদবুদ ক্ষণিকের জন্য জীবনের জগতে ভেসে উঠে আবার মিলিয়ে গিয়েছে। আপনি আবার সন্তর্পণে নিচে নেমে আসবেন এবং কখন একসময় দুই বন্ধুর পাশে একটু জায়গা করে ঘুমিয়ে পড়বেন জানতেও পারবেন না। যখন জেগে উঠবেন তখন অবাক হয়ে দেখবেন এই রাত্রির দেশেও সকাল হয়, পাখির কলরবে চারিদিক ভরে যায়। আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্তৃত হবেন না, মানে আসল উদ্দেশ্য থেকে আপনি সরবেন না। আপনারা এসেছিলেন মাছ ধরতে। এক সময় ষোড়শোপচার আয়োজন নিয়ে মৎস্য আরাধনার জন্য শ্যাওলা ঢাকা ভাঙা ঘাটের একটি ধারে বসে গুড়িপানায় সবুজ জলের মধ্যে যথোচিত নৈবেদ্য সমেত বড়শি নামিয়ে দেবেন। ষোড়শোপচার মানে 16 রকম উপকরণ দিয়ে পুজো অর্চনা। এখানে ষোড়শোপচার বলতে মাছ ধরার নানা রকম উপাদানে বলছে, যেমন ময়দা, পাউরুটি, ঘি ইত্যাদি দিয়ে মাছ ধরা হয় না, তাই বলছে যে একদম মাছ ধরার জন্য গুড়ি পানায় কচুরি পানার মধ্যে নৈবেদ্য সমেত, ঠাকুরকে নৈবেদ্য দেওয়া হয়, এখানে মাছের কথা বলা হচ্ছে, মাছকে যে টোপ দেওয়া হয়, নৈবেদ্য সমেত বড়শি নামিয়ে দেবেন। বেলা বাড়বে, ওপারে ঝুঁকে পড়া একটা বাঁশের ডগা থেকে একটা মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে আপনাকে যেন উপহাস করবার জন্যই বাতাসে রঙের ঝিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে ও সার্থক শিকারের উল্লাসে আবার বাঁশের ডগায় ফিরে গিয়ে দুর্বোধ ভাষায় আপনাকে বিদ্রূপ করবে। তাহলে উড়ে আসবে আর বসার চেষ্টা করবে, আর দুর্বোধ ভাষায় যেন বিদ্রূপ করবে। এই জিনিসটা, জায়গাটা ভালো করে বোঝো। তোমার মনে আনন্দ, তোমার মনে হবে সারা পৃথিবী আনন্দ। দুর্গা পুজোয় তুমি কোথাও যায়নি, ঘরে আছো, তুমি আনন্দ পাচ্ছ, তোমার মনে হবে সারা পৃথিবীর মানুষ আনন্দ পাচ্ছে। বিষয়টা কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। এখানে সে মাছ ধরতে পারছে না, তার কি মনে হচ্ছে যে তাকে বিদ্রূপ করে চলে গেল একটা ফড়িং। আপনাকে সন্তুষ্ট করে একটা মোটা লম্বা সাপ ভাঙা ঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে ধীরে অচঞ্চল গতিতে পুকুরটা সাঁতরে পার হয়ে ওধারে গিয়ে উঠবে। দুটো ফড়িং পাল্লা দিয়ে পাতলা কাচের মতো পাখা নেড়ে ফাতনাটার ওপর বসবার চেষ্টা করবে। থেকে থেকে উদাস ঘুঘুর ডাকে আপনি আনমনা হয়ে যাবেন, ঘুঘু ডাকবে, আনমনা হয়ে যাবেন। ঠিক সেই সময় কি হবে? তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে। নিথর জলে ঢেউ উঠেছে। তাহলে কে আসলো পুকুরে? আপনার ছিপের ফাতনা মৃদুমন্দভাবে তাতে দুলছে। ঘাড় ফিরিয়ে দেখবেন একটি মেয়ে পিতলের ঝকঝকে কলসিতে পুকুরটা পানা ঢেউ দিয়ে সরিয়ে জল ভরছে। মেয়েটির চোখে কৌতূহল আছে, কিন্তু গতিবিধিতে সলজ্জ আড়ষ্টতা নেই, কোনো লজ্জা টজ্জা নেই। আরে বাবা, কাজ করে এখানে তো কোনো মতে ঠিকই আছে, লজ্জা করলে তো হবে না তার। তাই বলছে তার গতিবিধিতে কোনো আড়ষ্টতা নেই, সোজাসুজি। সে আপনার দিকে তাকাবে, আপনার ফাতনা লক্ষ্য করবে, তারপর আবার মুখ ফিরিয়ে কলসিটা কোমরে তুলে নেবে। মেয়েটি কোন বয়সের আপনি বুঝতে পারবেন না। তার মুখের শান্ত করুণ গাম্ভীর্য দেখে মনে হবে জীবনের সুদীর্ঘ নির্মম পথ সে পার হয়ে এসেছে। তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে আছে। কলসি নিয়ে চলে যেতে যেতে ফিরে তাকিয়ে মেয়েটি হঠাৎ বলবে, বসে আছেন কেন? টান দিন। সে কণ্ঠ এমন শান্ত, মধুর ও গম্ভীর যে এভাবে আপনা থেকে অপরিচিতের সঙ্গে কথা বলা আপনার মোটেই অস্বাভাবিক ঠেকবে না। শুধু আকস্মিক চমকের দরুন বিহ্বল হয়ে ছিপে টান দিতে আপনি ভুলে যাবেন।
তারপর ডুবে যাওয়া ফাতনা আবার ভেসে উঠবার পর ছিপ তুলে দেখবেন বড়শিতে টোপার নেই। একটু অপ্রস্তুতভাবে মেয়েটির দিকে আপনাকে একবার তাকাতেই হবে। সেও মুখ ফিরিয়ে শান্ত ধীর পদে ঘাট ছেড়ে চলে যাবে, কিন্তু মনে হবে মুখ ফেরাবার চকিত মুহূর্তে একটু যেন দীপ্ত হাসির আভাস সেই শান্ত করুণ মুখে খেলে গিয়েছে। তাহলে সে চলে যাচ্ছে। এইবার পুকুরের ঘাটের নির্জনতা আর ভঙ্গ হবে না। তারপর পুকুরের ঘাটের যে নির্জনতা তারপর আর ভঙ্গ হবে না। ওপারের মাছরাঙাটা আপনাকে লজ্জা দেবার নিষ্ফল চেষ্টা ত্যাগ করে অনেক আগেই উড়ে গিয়েছে। মাছরাঙা পাখি ও অনেকক্ষণ, কতকের মনে হচ্ছে যেদিন অনেকক্ষণ ওয়েট করছিল, দেখলো আর মাছ ধরতে পারছে না, তাই আর নিষ্ফল আশা ত্যাগ করে উড়ে চলে গেছে। ওই যে বললাম, নিজের মনে দুঃখ থাকলে মনে হয় সবাই যেন আমাকে বিদ্রূপ করছে। মাছেরা আপনার শক্তি সামর্থ্য সম্বন্ধে গভীর অবজ্ঞা নিয়েই বোধহয় আর দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামতে চাইছে না। ইস, কি লজ্জা! মানে মাছেরাও বুঝে গেছে এর দ্বারা মাছ ধরা হবে না, তাই তারা দ্বিতীয়বার আর প্রতিযোগিতায় নামছে না। খানিক আগের ঘটনাটা আপনার কাছে অবাস্তব বলে মনে হবে। এই জনহীন ঘুমের দেশে সত্যি ওরকম মেয়ে কোথাও আছে? আপনি বিশ্বাস করতে পারবেন না। এরকম মেয়ে কোথাও আছে? আপনি বিশ্বাস করতে পারবেন না। এক সময় হতাশ হয়ে আপনাকে সাজ সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হবে। ফিরে গিয়ে হয়তো দেখবেন আপনার মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্ত ইতিমধ্যে কেমন করে আপনার বন্ধুদের কর্ণগোচর হয়েছে। তাদের পরিহাসে ক্ষুণ্ণ হয়ে এ কাহিনী কোথায় তারা শুনল জিজ্ঞাসা করে হয়তো আপনার পাণ্ডসিক বন্ধুর কাছে শুনবেন। কে আবার বলবে এইমাত্র যামিনী নিজের চোখে দেখে এলো যে। এই লাইনটা দাগাও। আপনাকে কৌতূহলী হয়ে যামিনীর পরিচয় জিজ্ঞাসা করতেই হবে। তখন হয়তো জানতে পারবেন যে পুকুর ঘাটে সেই অবাস্তব করুণ নয়না মেয়েটি আপনার পাণ্ডসিক বন্ধুটিরই জ্ঞাতিস্থানীয়া। তখন আপনি জানতে পারবেন কি, পুকুর ঘাটে সেই অবাস্তব করুণ নয়না মেয়েটি পাণ্ডসিক বন্ধুটিরই, যে পাণ্ডসিক, যে নেশা করে ঘুমোচ্ছে, তারই জ্ঞাতিস্থানীয়া। সেই সঙ্গে আরও শুনবেন যে দ্বিপ্রাহরিক আহারের ব্যবস্থাটা সেদিনকার মতো ওদের ওখানেই হয়েছে। মানে দুপুরের বেলা খাওয়া দাওয়াটা। যে ভগ্নস্তূপে গত রাত্রে ক্ষণিকের জন্য একটি ছায়ামূর্তি আপনার বিস্ময় উৎপাদন করেছিল, দিনের রূঢ় আলোয় তার শ্রীহীন জীর্ণতা আপনাকে অত্যন্ত পীড়িত করবে। রাত্রির মায়াবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংসমূর্তি এত কুৎসিত হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারেননি। তার মানে কি, যে ভগ্ন স্তূপটাকে প্রত্যক্ষ করা হয়েছিল সেই ভগ্ন স্তূপ কিন্তু আর নেই। এ কাকে দেখতে পাচ্ছি? ভগ্ন স্তূপকে দেখেছিল রাতের অন্ধকারে, বিস্ময় উৎপাদন করেছিল। দিনের রূঢ় আলোয় তার শ্রীহীন জীর্ণতা, তার সৌন্দর্য নেই। রাত্রির মধ্যে, রাতের আলোয় তারও ওই বিভৎসতা, ওই ভয়ঙ্করের মধ্যে যে সৌন্দর্যকে প্রত্যক্ষ করেছিল, দিনের আলোয় কিন্তু সেসব আর নেই। এইটাই যামিনীদের বাড়ি জেনে আপনি অবাক হবেন। আর কোনটা জেনে অবাক হবেন? যে এটাই যামিনীদের বাড়ি। এই বাড়িরই একটি ঘরে আপনাদের হয়তো আহারের ব্যবস্থা হয়েছে, এই বাড়িরই একটি ঘরে খাবার দাবারের ব্যবস্থা হয়েছে। আয়োজন যৎসামান্য হয়তো যামিনী নিজেই পরিবেশন করছে। মেয়েটির অনাবশ্যক লজ্জা বা আড়ষ্টতা জেনেই আপনি আগেই লক্ষ্য করেছেন। শুধু কাছ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরও বেশি করে আপনার চোখে পড়বে। এই পরিত্যক্ত বিস্তৃত জনহীন লোকালয়ের সমস্ত মৌন বেদনা, সমস্ত কিছুর মধ্যে একটা বেদনা অনুভব করছে। এই বেদনা যামিনীর বেদনা। ওই রকম একটা পরিস্থিতিতে এই মেয়েটাকে কীভাবে কঠিন সংগ্রামে বেঁচে থাকতে হচ্ছে। সব কিছু দেখেও তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন। একদিন যেন সেই ধ্বংসস্তূপেই ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। এ বাবা, যে কারোই শুনলে খারাপ লাগবে, তাহলে একে তো মানে উদ্ধার করে একটা ভালো পরিস্থিতি দেওয়া যেতেই পারে, কিন্তু কে দেবে? আপনাদের পরিবেশন করতে করতে দু চারবার তাকে তবু চঞ্চল ও উদ্বিগ্ন হয়ে উঠতে আপনি দেখবেন। উপরতলার কোনো ঘর থেকে ক্ষীণ একটা কণ্ঠ যেন কাকে ডাকছে। যামিনী ব্যস্ত হয়ে বাইরে চলে যাবে। প্রত্যেকবার ফিরে আসবার সঙ্গে তার মুখে বেদনার ছায়া যেন আরও গভীর হয়ে উঠতে মনে হবে। কিন্তু কিন্তু কেন তার কণ্ঠে গভীর হয়ে উঠছে বেদনা? সেই সঙ্গে কেমন একটা অসহায় অস্থিরতা তার চোখে। কি সমস্যা যামিনীর? খাওয়া শেষ করে আপনারা তখন একটু বিশ্রাম করতে পারেন।
অত্যন্ত দ্বিধা ভরে কয়েকবার ইতস্তত করে সে যেন শেষে মরিয়া হয়ে দরজা থেকে ডাকবে, একটু এখানে শুনে যাও মণিদা। বলছে ডাকবে কীভাবে, বলার ধরনটা একটু দেখো তোমরা। মণিদা আপনার সেই পাণ্ডসিক বন্ধু, তিনি দরজার কাছে গিয়ে দাঁড়াবার পর যে আলাপটুকু হবে তা এমন নিম্ন স্বরে নয় যে আপনারা শুনতে পাবেন না, তার মানে যা বলবে সেগুলো সবই শোনা যাবে। শুনবেন যামিনী অত্যন্ত কাতর স্বরে বিপন্নভাবে বলছে, মা তো কিছুতেই শুনছেন না, তোমাদের আসার খবর পাওয়া অবধি কি যে অস্থির হয়ে উঠেছেন কি বলবো। মনি একটু বিরক্তির স্বরে বলবে, ওহ সেই খেয়াল এখনো, নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি? হ্যাঁ, কেবলই বলছেন, সে নিশ্চয়ই এসেছে, শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না। আমি জানি, তাকে ডেকে দে। কেন তুই আমার কাছে লুকোচ্ছিস? কী যে আমি করব ভেবে পাচ্ছি না। অন্ধ হয়ে যাওয়ার পর থেকে আজকাল এত অধৈর্যতা বেড়েছে যে কোনো কথা বোঝালে বোঝেন না। রেগে মাথা করে এমন কাণ্ড করেন যে তখন ওর প্রাণ বাঁচানো দায় হয়ে ওঠে। মানে সে কি চাইছে তাহলে? ও এ তো বড় মুশকিল দেখছি। চোখ থাকলেও না হয় দেখিয়ে দিতাম যে যারা এসেছে তাদের কেউ নিরঞ্জন নয়। মানে তিনি যেহেতু চোখ নেই আর শুধু ভাবছেন যে কেউ এসছে মানে নিরঞ্জন এসছে। ওপর থেকে দুর্বল অথচ তীক্ষ্ণ ক্রুদ্ধ কণ্ঠের ডাকটা এবার আপনারাও শুনতে পাবেন। যামিনী এবার কাতর কণ্ঠে অনুনয় করবে, তুমি একবারটি চলো মণিদা, যদি একটু বুঝিয়ে সুজিয়ে ঠান্ডা করতে পারো। আচ্ছা তুই যা, আমি আসছি। মণি এবার ঘরে ঢুকে নিজের মনেই বলবে, এ এক আচ্ছা জ্বালা হয়েছে। যা হোক, বুড়ির হাত পা পড়ে গেছে, চোখ নেই, তবু বুড়ি পণ করে বসে আছে, কিছুতেই মরবে না। ব্যাপারটা কি এবার আপনারা হয়তো জানতে চাইবেন। মণি বিরক্তির স্বরে বলবে, ব্যাপার আর কি, নিরঞ্জন বলে ওর দূর সম্পর্কের এক বোনপোর সঙ্গে ছেলেবেলায় যামিনীর সম্বন্ধ উনি ঠিক করেছিলেন। বছর চারেক আগেও সে ছোকরা এসে ওকে বলে গিয়েছিল বিদেশের চাকরি থেকে ফিরে ওর মেয়েকে সে বিয়ে করবে। সেই থেকে বুড়ি এই অজগর বুড়ির ভেতর বসে সেই আশায় দিন গুনছে। আপনি নিজে থেকে এবার জিজ্ঞাসা না করে পারবেন না, নিরঞ্জন কি কখনো বিদেশ থেকে ফেরেনি? আরে সে বিদেশে গিয়েছিল যে কবে সে ফিরবে? নেহাত বুড়ি নাছোড়বান্দা বলে তাকে এই ধাপ্পা দিয়ে গিয়েছিল। এমন ঘুঁটেকুড়ুনির মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে। সে কবে বিয়ে থা করে দিব্যি সংসার করছে। কিন্তু সে কথা ওকে বলে কে? বললে বিশ্বাসই করবে কে? আর বিশ্বাস যদি করে তাহলে একটু তো দম ছুটে অক্কা, কে মিছিমিছি পাতকের ভাগিয়ে হবে। যামিনী নিরঞ্জনের কথা জানে। তার মানে কি নিরঞ্জন সে চলে গেছে, সে আর আসবে নাকি? তার জানে না, কিন্তু মার কাছে বলবার উপায় তো নেই। যাই কর্মভোগ সেরে আসি বলে মণি সিঁড়ির দিকে পা বাড়াবে। সেই মুহূর্তে নিজের অজ্ঞাত সারেই আপনাকে হয়তো উঠে দাঁড়াতে হবে। হঠাৎ হয়তো বলে ফেলবেন, চলো আমিও যাব। এমন একটা পরিস্থিতি, তুমি এক জায়গায় গেছো, তুমি বলবে যে না আমি যাব না। তুমি যাবে? মণি ফিরে দাঁড়িয়ে সবিস্ময়ে নিশ্চয়ই আপনার দিকে তাকাবে। হ্যাঁ, কোনো আপত্তি আছে গেলে? না, আপত্তি কিসের? বলে বেশ বিমূঢ়ভাবেই মণি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। সংকীর্ণ অন্ধকার ভাঙা সিঁড়ি দিয়ে যে ঘরটিতে আপনি পৌঁছবেন, মনে হবে উপরে নয় মাটির তলার সুড়ঙ্গেই বুঝি তার স্থান। একটি মাত্র জানলা, তাও বন্ধ। বাইরে আলো থেকে এসে প্রথমে আপনার চোখে সবই ঝাপসা দেখবে, তারপর টের পাবেন প্রায় ঘর জোড়া একটা ভাঙা তক্তপোষে ছিন্ন কণ্ঠা জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে। তক্তাপোষের একপাশে যামিনী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। আপনাদের পদশব্দ শুনে সেই কঙ্কালের মধ্যেও যেন চাঞ্চল্য দেখা দেবে। কে? নিরঞ্জন এলি? অভাগী মাসিকে এতদিনে মনে পড়ল বাবা? তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠায় এসে আটকে আছে। কিছুতেই যে নিশ্চিন্তি হয়ে মরতে পারছিলাম না। এবার তো আর অমন করে পালাবি না। মণি কি যেন বলতে যাবে, তাকে বাধা দিয়ে আপনি অকস্মাৎ বলবেন, না মাসিমা আর পালাবো না। মণি বলবে কি তার আগেই কল্পকথক বলে দিল, না আমি আর পালাবো না। মুখ না তুলেও মনির বিমূঢ়তা আর একটা স্থাণুর মতো মেয়ের মুখের স্তম্ভিত বিস্ময় আপনি যেন অনুভব করতে পারবেন। কিন্তু কোনো দিকে তাকাবার অবসর আপনার থাকবে না। দৃষ্টিহীন দুটি চোখের কোটরের দিকে আপনি তখন নিস্পন্দ হয়ে রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে আছেন। বলছে দৃষ্টিহীন দুটি চোখের কোটরের দিকে। কোটর দুটো আছে কিন্তু চোখ তো নেই।
রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে আছেন। মনে হবে সেই শূন্য কোটরের ভিতর থেকে অন্ধকারের দুটি কালো শিকা বেরিয়ে এসে আপনার সর্বাঙ্গ লেহন করে পরীক্ষা করছে। কটি স্তব্ধ মুহূর্ত ধীরে ধীরে সময়ের সাগরে শিশুর বিন্দুর মতো ঝরে পড়ছে। আপনি অনুভব করবেন, তারপর শুনতে পাবেন, আমি জানতাম তুই না এসে পারবি না বাবা, তাই তো এমন করে এই প্রেতপুরী পাহারা দিয়ে দিন গুনছি। বৃদ্ধা কথা বলে হাঁপাবেন। চকিতে একবার যামিনীর উপর দৃষ্টি বুলিয়ে নিয়ে আপনার মনে হবে বাইরে কঠিন মুখোশের অন্তরালে তার মধ্যে কোথাও যেন কি ধীরে ধীরে গলে যাচ্ছে। ভাগ্য জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদান তৈরি এক সুদৃঢ় শপথের ভিত্তি আলগা হয়ে যেতে আর বুঝি দেরি নেই। বৃদ্ধ কথা বলে হাঁপাচ্ছে, তার মধ্যে থেকে কি গভীর হতাশার উপাদান, শপথের ভিত্তি আলগা হয়ে যেতে বুঝি আর দেরি নেই। তাহলে বিদ্যা কি শপথ নিয়েছিল বুঝতে পারছো তোমরা? বিদ্যা শপথ নিয়েছিল তিনি এই মেয়েটার একটা গতি করে তিনি চলে যাবেন। এই মেয়েটার যদি কোনো গতি না হয়, তিনি যদি চলে যান, তাহলে মেয়েটাকে দেখবে কে? তাই বলছে লেখকের বলার কি অসামান্য ভঙ্গি, শপথের ভিত্তি আলগা হয়ে যেতে আর বুঝি দেরি নেই। মানে এক্ষুনি হয়তো উনি মারা যাবেন। বৃদ্ধা আবার বলবেন, যামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা, আমার পেটে হয়েছে বলে বলছি না, এমন হয় না। শোকে তাপে বুড়ো হয়ে মাথায় ঠিক নেই, রাত দিন খিটখিট করে মেয়েটাকে যে কত যন্ত্রণা দিই তা কি আমি জানি না? তবু মুখে ওর রা নেই মানে সারা নেই। এই শ্মশানের দেশ, 10টা বাড়ি খুঁজলে একটা পুরুষ মেলে না। আমার মতো ঘাটের মরারা, মানে কিছু বুড়ি আছে, বয়স্ক মানুষ আছে, শুধু ভাঙা ইট আঁকড়ে এখানে সেখানে ঢুকছে। এর মধ্যে একাধারে মেয়ে পুরুষ হয়ে ও কী না করছে। একান্ত ইচ্ছা সত্ত্বেও চোখ তুলে একটিবার তাকাতে আপনার সাহস হবেন না। আপনার নিজের চোখের জল বুঝি আর গোপনে রাখা যাবে না। কত কি মর্মান্তিক! মা মাই হয়, তিনি পাচ্ছেন না, চোখে দেখতে পাচ্ছেন না, মানে বার্ধক্যজনিত কারণে ঢুকছেন, কিন্তু মরতে পারছেন না। কেন? মেয়েকে কে দেখবে? বৃদ্ধা ছোট একটি নিঃশ্বাস ফেলে বললেন, যামিনীকে তুই নিবি তো বাবা? আবারও একই প্রশ্ন। তো শেষ কথা না পেলে আমি মরেও শান্তি পাবো না। ধরা গলায় আপনি তখন শুধু বলতে পারবেন, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথা নড়চড় হবে না। পুরো নিরঞ্জনের ভূমিকায় অভিনয় করতে হলো। তারপর বিকালে আবার গরুর গাড়ি দরজায় এসে দাঁড়াবে। এবার ফিরে আসার পালা। আপনারা 3 জন একে একে তাতে উঠবেন। যাবার মুহূর্তে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আপনার দিকে সেই করুণ দুটি চোখ তুলে যামিনী শুধু বলবে, আপনার ছিপটিপ যে পড়ে রইল। তাহলে যামিনী কেন রিকোয়েস্ট করেছিল এটা কিন্তু একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। দেখো, যামিনী চাইছিল তার মার এই যন্ত্রণাটা কমুক। ওখানে কিন্তু একটা লাইন ছিল যে যামিনীর সম্পর্কে বর্ণনায়, যে তার কৈশোর থেকে যৌবনে উত্তীর্ণ হওয়া হয়নি, মানে খাওয়া দাওয়া ঠিকমতো না থাকলে যা হয়। তাই বলছে যে নিজের জন্য নয়, শুধুমাত্র মায়ের এই যন্ত্রণাটা সহ্য করতে পারছে না। যাবার মুহূর্তে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আপনার দিকে সেই করুণ দুটি চোখ, করুণ তো হবেই, যন্ত্রণা নিয়ে বেঁচে রয়েছে। আপনার ছিপটিপ যে পড়ে রইল। আপনি হেসে বলবেন, থাক না, এবারে পারিনি বলে কি তেলনা পোতার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে? যামিনী মুখ ফিরিয়ে নেবে না, ঠোঁট থেকে নয়, মনে হবে তার চোখের ভেতর থেকে মধুর একটি সকৃতজ্ঞ হাসি শরতের শুভ্র মেঘের মতো আপনার হৃদয় দিগন্ত স্নিগ্ধ করে ভেসে যাচ্ছে। একটা কৃতজ্ঞতার হাসি যেন ভেসে আসছে। সেই হাসিটাকে তুলনা করার জন্য শরৎকালের শুভ্র মেঘের সঙ্গে উপমা আনা হয়েছে। গাড়ি চলবে। কবে 100 না 150 বছর আগে প্রথম ম্যালেরিয়া মরকের এক দুর্বার বন্যা তেলেনাপোতাকে চলমান জীবন্ত জগতের এই বিস্তৃতি বিলীন প্রান্তে ভাসিয়ে এনে ফেলে রেখে গিয়েছিল। আপনার বন্ধুরা হয়তো সেই আলোচনা করবেন, মানে 100 না 150 বছর আগে ম্যালেরিয়া হয়েছিল, তেলেনাপোতায় প্রচুর মানুষ মারা গিয়েছিল, মরক লাগতো আগে কলেরা ম্যালেরিয়ায়, এখন যেমন করোনা ভাইরাসে, সেই রকম বিষয় আর কি। আপনার বন্ধুরা হয়তো সেই আলোচনা করবেন। সেসব কথা ভালো করে আপনার কানে যাবে না। গাড়ির সংকীর্ণতা আর আপনাকে পীড়িত করবে না। তার চাকার একঘেয়ে কাঁদুনি আর আপনার কাছে কর্কশ লাগবে না। আপনি শুধু নিজের হৃৎস্পন্দনে একটি কথাই বারবার ধ্বনিত হচ্ছে শুনবেন, ফিরে আসবো, ফিরে আসবো। দাগিয়ে রাখো, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। মহানগরের জনাকীর্ণ আলোকোজ্জ্বল রাজপথে যখন এসে পৌঁছবেন, এখানে তো শুধু আলো আর আলো শহরে, তখনই আপনার মনে তেলনাপোতার স্মৃতি সুদূর অথচ অতি অন্তরঙ্গ একটি তারার মতো উজ্জ্বল হয়ে আছে।
মানে স্মৃতিটা আছে তারার মতো উজ্জ্বল হয়ে। এবার শুরু হবে আস্তে আস্তে ভোলা। ছোটোখাটো বাধা বিলম্বিত কটা দিন কেটে যাবে, মনের আকাশে একটু একটু করে কুয়াশা জমছে কিনা আপনি টের পাবেন না। তারপর যেদিন সমস্ত বাধা অপসারিত করে তেলনাবোতায় ফিরে যাবার জন্য আপনি প্রস্তুত হবেন, সেদিন হঠাৎ মাথার যন্ত্রণা ও কম্প দেওয়া শীতে লেপ তোষক মুড়ি দিয়ে আপনাকে শুতে হবে। থার্মোমিটারের পারা জানাবে 105 ডিগ্রি। ডাক্তার এসে বলবে, ম্যালেরিয়াটা কোথা থেকে বাগালেন? আপনি শুনতে শুনতে জ্বরের ঘোরে আচ্ছন্ন হয়ে থাকবেন। তার মানে বিষয়টা আবার একটু ক্লিয়ার করে দেওয়া যাক। ম্যালেরিয়া হয়েছিল, 105 ডিগ্রি জ্বর মানে বুঝতেই পারছো কতটা বিভৎস। এবার ম্যালেরিয়া হলে কি হয়? মানুষ তখন প্রলাপ বকে, ভুল বকে। এই তেলনাবোতা আবিষ্কারের পুরো বিষয়টা বোঝা গেল। তার পুরো জ্বরের সময় সেই প্রলাপ বকা, তার কল্পনা, এক অদ্ভুত কল্পনা। তাই কোনো কোনো জায়গায় দেখবা বাস্তবের সঙ্গে মিলটা নেই। বোঝা গেল? আপনি শুনতে শুনতে জ্বরের ঘোরে আচ্ছন্ন হয়ে যাবেন। বহুদিন বাদে অত্যন্ত দুর্বল শরীর নিয়ে যখন বাইরের আলো হাওয়ায় কম্পিত পদে এসে বসবেন, তখন দেখবেন নিজের অজ্ঞাতসারে দেহ মনের অনেক ধোয়া মোছা ইতিমধ্যে হয়ে গিয়েছে। তুমি কোথাও ঘুরতে গেলে 7-8 দিনের জন্য, তখন দেখবে তুমি ভুলে যাবে আজকে কী বার, কী পড়া আছে। আবার ঘুরে এসে 1-2 সপ্তাহ ক্লাস করো, তারপরে তোমার ওই ঘোরাটা একটা উজ্জ্বল স্মৃতি হয়ে থাকবে তোমার জীবনে, বিভিন্ন অনুষঙ্গে মনে পড়বে। কিন্তু তখন তোমার কাছে বড় হয়ে উঠবে কোন দিন কোন সাইডে কী পড়া। অস্ত যাওয়া তারার মতো তেলনাবোতার স্মৃতি আপনার কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হবে। মনে হবে তেলনাবোতা বলে কোথাও কিছু সত্যিই নেই। গম্ভীর কঠিন যার মুখ, আর দৃষ্টি যার সুদূর করুণ। ধ্বংসপুরীর ছায়ার মতো সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র। আমরা স্বপ্ন দেখি না, সকালবেলা উঠে তার কী মনে হয়, আমি দেখেছিলাম নাকি, কিন্তু তার আমরা দেখেছিলাম তো। কতটা সংশয় থাকে নিজের মধ্যে, তাই মনে হবে ওই মেয়েটি দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র। একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেলনাবোতা আবার চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে যাবে। ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেলনাবোতা আবার চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে যাবে, মগ্ন হয়ে যাবে। বোঝা গেল? আদতে গল্পটা কিন্তু খুব সহজ। এই সহজ গল্পটা শুধু গল্প বলার ভঙ্গিমাটা আলাদা, মোড়কটা আলাদা, যার গুণে এই তেলনাবোতা আবিষ্কার গল্পটি বাংলা সাহিত্যের এক স্মরণীয় সৃষ্টি হয়ে রইল। আবারও বলছি, গল্পের শেষটা যদি বুঝতে পারো তাহলে গল্পটা পুরো বুঝতে পারবে। জ্বর হলো, ম্যালেরিয়া 105, ডাক্তার এসে বললেন কোথা থেকে বাগালেন, সেই রিলেটেড আমরা কিন্তু যেটা ভাবি সেটা স্বপ্নে দেখি, ঠিক তেমনই জ্বরের পরে প্রলাপ বকাটাও সেই রিলেট করে কিন্তু এত কিছু। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমায় জানিও।